নমস্কার, আমি সুমন কুণ্ডু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম আজ কি শিখলেন, হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে, আজ তুমনে ক্যা শিখা। চ্যানেলের নামটা শুনেই আপনারা সবাই বুঝতে পারছেন যে নিশ্চয়ই এই চ্যানেলটি ফলো করলে মানে যেদিন যেদিন আমি ভিডিও আপলোড করব কিছু না কিছু শিখতে পারবেন। আসলে শেখাটার মেন কারণ হলো আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে এত প্রবলেমের মধ্যে দিয়ে আমরা অগ্রগতি হই যে কিছু না কিছু আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ প্রতিদিন ফেস করতে হয়। তো আমার মনে হলো এই চ্যানেলের মাধ্যমে যদি আমি কালকার কিছু সমস্যার সমাধান খুঁজে দিতে পারি তাহলে খুবই ভালো হবে। যে গত 25 বছর ধরে এই স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের সাথে যে আমি কাজে জড়িত আছি, তো আমার একটা এক্সপিরিয়েন্স যদি আপনাদের সামনে আমি শেয়ার করি তাহলে আমার মনে হয় আপনাদের কিছু না কিছু উপকারে লাগবে। যে অনেক তো 25 বছর ধরে বিভিন্ন সেমিনার, মিটিং, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম। তো ভাবলাম অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে। তো মনে হলো যে আপনাদের সাথে একবার শেয়ার করি। তো প্রথমেই ঠিক করলাম এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ইউটিউব চ্যানেল খুলি। তারপরে দেখছি ইউটিউব চ্যানেলে আজকে আমার ফার্স্ট শুটিং চলছে। এই আপনাদের সামনে ক্যামেরার সামনে এখন শুটিং করছি। একটু নার্ভাসও ফিল হচ্ছে, কারণ এরকম তো আগে কোনোদিন করিনি। তাই আপনাদের কাছে আরেকবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার প্রথম ভিডিওতে কোনো ত্রুটি মার্জনা হয়, আমাকে মাফ করে দেবেন। এরপর আসি কাজের কথা। তো আজকের দিনে বলতে গেলে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি যুদ্ধের পরিস্থিতিতে। আমরা সবাই জানি আমেরিকার সাথে এখন ইরানের যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও, মানে শেয়ারের আমাদের যে পোর্টফোলিও আছে তার ডেইলি আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যাচ্ছে আমাদের ভ্যালুয়েশন। আজকের দিনের সব থেকে বড় সমস্যা এইটা নিয়েই আজকের আমার ডিটেলস আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমি মনে করি যে আপনারা কিছু না কিছু সঠিক ডিসিশন নিতে পারবেন, যাতে আপনার পোর্টফোলিওতে ভবিষ্যতে কোনো হ্যাম্পার ক্রিয়েট না হয়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা মোটামুটি একটু বড় হচ্ছে, 30 মিনিটের কাছাকাছি। যদি আপনার মনে হয় এই মুহূর্তে আপনার কাছে পুরো ভিডিওটি দেখার টাইম নেই, অন্য কাজে আপনি ব্যস্ত আছেন, তাহলে আমি রিকোয়েস্ট করব এখন দেখবেন না, পরে দেখুন। যখন আপনার মনে হবে 30 মিনিটের মতো আপনার কাছে টাইম থাকবে। কারণ মাঝখান থেকে যদি আপনি ভিডিওটি দেখা বন্ধ করে দেন, আমার মনে হয় যে জিনিসগুলো আপনাকে বলতে চাই বা দেখাতে চাই সেটা আমি ঠিক করে আপনাকে বোঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার পর আমি এটা গ্যারেন্টি দিতে পারি আপনার মনে হয় হবে যে আমি সত্যিকারের 30 মিনিট নষ্ট করিনি। তাই এটা আমার স্পেশাল রিকোয়েস্ট আপনাদের কাছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন সবসময়তেই আসছে। কিছু জন ভাবছেন যে এই সময়তে আমার শেয়ারের পোর্টফোলিওটা একবার সেল করে বেরিয়ে যাওয়া উচিত, বা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা একবার সেল করে দেওয়া উচিত। আবার কিছু জন ভাবছেন যে না, দিস ইজ দ্য রাইট টাইম টু বাইং অপরচুনিটি। এরকম অনেক বছর পর পর একটা করে কারেকশন আসে, বড় কারেকশন, যে কারেকশনে আমার নতুন করে ইনভেস্ট করা উচিত। আবার অনেকেই ভাবছেন কিছুই করবো না, যেমন আছে তেমনিই থাক। কিন্তু কোন ডিসিশনটা ঠিক আর কোন ডিসিশনটা ভুল এটা আপনি কি করে বুঝবেন? এটা বুঝতে গেলে আপনাকে ডিটেলসে একটু আলোচনা করার ব্যাপার আছে। সেই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ডিসিশন নেবেন এবং কোনটা আপনার জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে। সত্যি করে বলতে গেলে এই যে এখন যুদ্ধ চলছে, এই যুদ্ধ কতদিন চলবে আমরা কেউ জানি না। যুদ্ধে কে জিতবে আমরা কেউ জানি না। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে আরো কি কি সমস্যা আমরা ভোগ করব সেটাও আমরা জানি না। তবে আমরা এটা জানি যে আমরা কেউ বেশি দিন যুদ্ধ চাই না, যুদ্ধ সমাধান চাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইট করে জানিয়েছেন যে উনি তাড়াতাড়ি শান্তি চান। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমাদের সাথে আলোচনা করি। বলুন তো, আমার মনে কিছু কোশ্চেন আসছে, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনার কাছে আছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনি কি জানেন আপনার ভবিষ্যৎ কি হতে চলেছে? আপনাকে যদি আরেকটি কোশ্চেন করি, এই বছর আপনার টাকা আপনি কত টাকা রোজগার করবেন এটাকে আপনি নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন? আমার তৃতীয় কোশ্চেন, আপনি কি জানেন আপনার সামনে কি কি সমস্যা আসতে চলেছে আর এই সমস্যাগুলি এলে পরে আপনি কিভাবে ওভারকাম করবেন? আমার 4 নম্বর কোশ্চেন, আপনি কি জানেন যে আপনার জীবনে যেসব পদক্ষেপগুলি রিস্ক আছে সেই রিস্কগুলোকে মিনিমাইজ করে আপনি আপনার ব্যাংক ব্যালেন্স কিভাবে ম্যাক্সিমাম বাড়াতে পারবেন? আমার 5 নম্বর কোশ্চেন, আপনি কি জানেন আপনার সামনে 1 বছর বা 2 বছরের মধ্যে
আপনার কোন মাসে সব থেকে বেশি খরচা হবে? আপনি কি বলতে পারবেন মার্কেট এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সব থেকে নিচে কত লেভেল পর্যন্ত যাবে এবং তারপরে মার্কেট আবার বাড়তে শুরু করবে? আমার মনে হয় এর অ্যান্সারগুলি যদি আপনার কোনো একটি অ্যান্সার যদি না হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সত্যি করে বলতে গেলে আমাকে যদি আপনারা কোশ্চেন করেন যে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার মানে কি আমি মার্কেটের কোনো সত্যিকারের সমাধান খুঁজে পাবো বা আপনাদেরকে বলবো? না, আপনারা একটা দিশা পাবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আমি জানি না মার্কেট এখান থেকে কতটা ডিপে কারেকশন হবে, আমি এটাও জানি না যুদ্ধ কতদিন চলবে, আমি এটাও জানি না কবেকার মধ্যে আমরা আবার মার্কেটকে বাড়তে দেখবো, আবার আমি এটাও জানি না মার্কেট অল টাইম কবে আবার নতুন করে দেখা দেবে। কিন্তু আমি এটা জানি যে আমরা কোনোদিন, মানব জাতি কোনোদিন পার্মানেন্ট কোনো বিনাশ চাই না। যখনই কোনো জিনিসের বিনাশ ঘটেছে, মানব আবার পুনর্নির্মাণ করেছে এবং সেটা আরো মজবুতভাবে হয়েছে, যেটা আমাদের হিস্ট্রি থেকে বোঝা যায়। দুনিয়াতে সবকিছুই চেঞ্জ হয়, কিন্তু দেখবেন খুব সত্যি করে বলতে গেলে মানুষের ক্যারেক্টার বা স্বভাব চেঞ্জ হয় না। 100 বছর আগেও মানুষ লোভী ছিল, এখনো মানুষ লোভী। 100 বছর আগেও মানুষ ভয় পেত, এখনো মানুষ ভয় পায়। 100 বছর আগে মানুষ দ্বন্দ্ব করত, এখনো মানুষ ঝগড়া ঝামেলা দ্বন্দ্বের সাথে জড়িয়ে থাকে। 100 বছর আগেও মানুষের মনে হিংসে ছিল, ভালোবাসা ছিল, এখনো মানুষের মনে হিংসে, ভালোবাসা সবকিছুই আছে। সংকট মানুষকে শিখিয়ে দেয় কিভাবে আরো মজবুত হবে। এটা জলজ্যান্ত উদাহরণ কোভিড-19। আমরা কোভিডের পর অনেক কিছু জিনিসে আমরা আরো অনেক ভালোভাবে মজবুত হতে পেরেছি, যেটা আমাদের বা আপনাকে বা আমাদেরকে মেনে নিতে বাধ্য। আমি আপনাদের যেটা বলতে চাই যে আমরা মানুষ, আমাদের যে স্বভাব, যখন কোনো চেঞ্জ হয়নি, তখন এই যে আজকের দিনের যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এটাই বলতে চাই যে আগেও তো যুদ্ধ হয়েছে, যে লাইফে প্রথম আমরা যুদ্ধ হচ্ছে তা তো নয়। তো আগেকার সময়তে যখন যুদ্ধ হয়েছিল তখন কিছু মানুষ কিছু না কিছু ডিসিশন নিয়েছিলেন, সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে মার্কেট কিভাবে রিয়েক্ট করেছিল, এটা যদি আমরা ডিটেলস ভাবে একটু আলোচনা করি, তাহলে আমাদের এখনকার যুদ্ধে ভবিষ্যতে আমরা কি ডিসিশন নিতে আমাদের একটু সাহায্য করবে। আগে আমাদের জানা যাক যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে কেন, তারপরে তো আমাদের সলিউশন নিয়ে ভাবতে হবে। যুদ্ধটা কেন হচ্ছে আমরা সবাই খুব পরিষ্কারভাবে জানি যে আমেরিকা চায়, মানে গোটা ওয়ার্ল্ডের যে তেল আছে সেটাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য। এটা হচ্ছে মোদ্দা কথা। এই ওয়ার্ল্ডের যে তেল নিজের কন্ট্রোলে রাখলে আমেরিকার অর্থনীতিতে অনেক সুবিধা হবে। কারণ আমেরিকার অর্থনীতিতে দেখা গেছে এখন $30 ট্রিলিয়ন ইকোনমি থাকতেও আমেরিকাতে এখন $39 ট্রিলিয়ন ডেট আছে, মানে ধার আছে। তো এই ধারটাকে কিভাবে কম করতে হবে আমেরিকার, এটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য। যদি বিশ্লেষণ করে আমরাকে বলি তাহলে যে আমেরিকার যে জিডিপি সেটা হচ্ছে এখন $30 ট্রিলিয়ন। মানে ধরুন আপনার বা আমার এখন রোজগার হচ্ছে 3 লাখ টাকা পার মান্থ, আর আমি প্রত্যেক মাসে খরচা করি 4 লাখ টাকা। তার মানে যে আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে ধার বাড়ছে। এইভাবে ডোনাল্ড ট্রাম্প আসার আগে, মানে 10 বছর আগে, ডোনাল্ড ট্রাম্প তখন আমাদের প্রেসিডেন্ট ইউএসএ ছিলেন না, তখন আমেরিকার জিডিপি ছিল $20 ট্রিলিয়ন এবং ডেট ছিল, মানে আমেরিকার ধার ছিল $20 ট্রিলিয়ন। আজকের দিনে এসে দাঁড়িয়েছে আমেরিকার জিডিপি $30 ট্রিলিয়ন এবং ধার $39 ট্রিলিয়ন। মানে আমেরিকার ধার ক্রমাগতভাবে বেড়েছে। আবার আমেরিকার যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে ডলারকে মজবুত রাখা, যেন ওয়ার্ল্ড কারেন্সি হিসাবে বা রিজার্ভ কারেন্সি হিসাবে ডলার আগেও ছিল, এখনো যেন থাকে, সেটার চেষ্টা করা। এটাই হচ্ছে আমেরিকা এবং ইরানের মেইন যুদ্ধের কারণ। আপনাদের সামনে একটি গ্রাফ দেখাচ্ছি। যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল তখন 1914 এবং সেই যুদ্ধটা চলেছিল 1918 পর্যন্ত। তখন ইন্ডিয়াতে কোনো ইন্ডেক্স ছিল না, কিন্তু আমেরিকাতে শেয়ারের একটি ইন্ডেক্স ছিল যার নাম ডাউ জোন্স। যখন ওয়ার্ল্ড ওয়ার 1 শুরু হয় তখন দেখতে পাচ্ছেন যে 100 ইন্ডেক্স, মানে যেটা আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে সেন্সেক্স বলি, আমেরিকাতে হচ্ছে ডাউ জোন্স, 100 থেকে কমে প্রায় 80-র মধ্যে চলে এসেছিল।
দেখছেন কিছুদিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি এখানে গ্রাফটি ব্ল্যাঙ্ক আছে, তার কারণ তখন ইন্ডেক্সকে ট্রেডিং করা মানে শেয়ার মার্কেট আমেরিকাতে ট্রেডিং করা বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। আবার কয়েক মাস পর 2015 সালে ওপেন হয়। যখন ওপেন হয় তখন আমেরিকার ইন্ডেক্স 60 থেকে আবার শুরু হয়, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে 2018-র মধ্যেই আবার ইন্ডেক্স বাড়তে বাড়তে দেখুন 120 পর্যন্ত চলে যায়। যুদ্ধ চলছিল কিন্তু ইন্ডেক্স বাড়ছিল। এইভাবে যখন যুদ্ধ শেষ হলো তখন আবার নতুন করে হাই বানালো 130 আমেরিকার ইন্ডেক্স। এটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 1-এর ঘটনা। এবার আসবো আমরা ওয়ার্ল্ড ওয়ার 2-তে কি ঘটেছিল। এবার আপনাদেরকে দেখাই ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময়তে যখন আবার ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয় 1939, তখন আমেরিকার ইন্ডেক্স 130 ছিল। 130 থেকে আবার পড়তে 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 যুদ্ধের সময়তে নিচের দিকে চলে আসে প্রায় 90-র কাছাকাছি, মানে 100-রও নিচে। যুদ্ধ চলেছিল, গ্রাফ দেখে বুঝতে পাচ্ছেন যে প্রায় 6 বছর। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতেই আমেরিকার ইন্ডেক্স আবার বাড়তে শুরু করে এবং বাড়তে 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 প্রায় চলে যায় 140 প্লাস। যখনই যুদ্ধ শেষ হলো দেখুন বাড়তে বাড়তে চলে গেছে 150। এটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময়তে আমেরিকার ইন্ডেক্সের হিস্ট্রি। এরপর আসি 1962-এর ঘটনা। যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো তখন শক্তিশালী মানে সুপার পাওয়ার হিসেবে দুটো দেশ ছিল। একটা ছিল ইউএসএ মানে আমেরিকা, আরেকটা ছিল রাশিয়া। কিন্তু রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্কটা ওপর ভালো থাকলেও ভেতর ভেতর কিন্তু ঠিক শত্রুতার সম্পর্ক ছিল, মানে কে বেশি বড় এরকম একটা মনোভাব দুটো দেশের মধ্যে ছিল। এটাকে কোল্ড ওয়ার হিসেবে আমরা জানি। প্রায় 45 বছর চলেছিল এরকম সম্পর্ক। এই সময়তে যে ঘটনাটা ঘটেছিল সেটা একবার আপনাদেরকে দেখাই। আমেরিকার থেকে ঠিক 145 কিলোমিটার দূরে কিউবা আছে। কিউবা একটি জায়গার নাম। সেইখানে দেখা গেল যে আমেরিকার একটি জেট আকাশপথে দেখতে পেল যে কিউবাতে প্রায় মিসাইল রেখেছে রাশিয়া। সেটা আমেরিকার পক্ষে ঠিক সহ্য করতে পারল না। আমার বাড়ির পাশে আমার শত্রু কোনো কিছু বোম রেখে যাবে, এটা যেমন আমার পক্ষে ঠিক সুবিধাজনক মনে হচ্ছে না, আমেরিকাও ঠিক সুবিধাজনক মনে করেনি। সেই সময়তে 13 দিনের জন্য একটা এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যে নিউক্লিয়ার যুদ্ধ না শুরু হয়ে যায়। হয়নি সেটা খুব ভালো কথা, কিন্তু হবার পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছিল। সেই সময়তে যেটা আমরা দ্য কিউবান মিসাইল ক্রাইসিস বলে জানি। সেই সময়তে যদি দেখেন তাহলে আমেরিকার ইন্ডেক্স 706 থেকে পড়তে পড়তে চলে এসেছিল 589.77। তারপর আবার কিন্তু বাড়তে বাড়তে চলে যায় 732। একটাতে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হয়েছিল, কিন্তু ইন্ডেক্স নিচের দিকে এসেও আবার ঠিক রিকভারি করে যায়। এবার আসি 1990-র ঘটনা, গালফ ওয়ার। সাদ্দাম হোসেনের সাথে থাকাকালীন সেই সময় ইরানের সাথে যে যুদ্ধ হয়, সেই পরিস্থিতিতে স্টক মার্কেট আমেরিকার কিভাবে কাজ করেছিল দেখা গেছে। এই যুদ্ধটি চলেছিল 2 আগস্ট 1990 থেকে ফেব্রুয়ারি 28, 1991। মার্কেট তখন 2993.81 থেকে কমতে কমতে চলে আসে 2365.10 এবং ঠিক 1 বছরের মধ্যেই মার্কেট আবার গিয়ে নতুন হাই বানায়, সেটা হচ্ছে 3413, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা ছিল আমার গলফ ওয়ারের কেস স্টাডি। এরপরে আমার কেস স্টাডির 5 নম্বরে আসি। আমার কেস স্টাডির 5 নম্বরে আপনাদেরকে দেখাতে চাই 11 সেপ্টেম্বর 2001-এর স্টোরি, টেররিস্ট অ্যাটাক ইন ইউএসএ। আমরা সবাই জানি 11 সেপ্টেম্বর 2001-এ টেররিস্ট অ্যাটাক হয়েছিল ইউএসএতে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে প্লেনের দ্বারা ক্র্যাশ করে দেওয়া হয়। তখন মার্কেট 10,500 থেকে পড়তে পড়তে চলে আসে নিচের দিকে 8,500 পর্যন্ত, যেটা গ্রাফে আপনাদের সামনে তুলে ধরেছি। ঠিক 1 বছরের মধ্যে মার্কেট কিন্তু এখান থেকে আবার রিকভারি করে চলে যায় নিয়ার অ্যাবাউট 10,500 প্লাস, যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এটা হলো আমার কেস স্টাডির 5 নম্বর। এরপর আসি রাশিয়া এবং ইউক্রেন ওয়ার, যেটা 24 ফেব্রুয়ারি 2022 থেকে শুরু হয়েছে। সত্যি করে বলতে গেলে এখনো শেষ হয়নি। এবার আমি দেখাচ্ছি আপনাদের কাছে ইন্ডিয়ান ইন্ডেক্স যেদিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় সেদিন 58,000 ছিল। যুদ্ধকালীন শুরু হওয়ার পর মার্কেটে
দেখুন গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে 51,360 সেন্সেক্স চলে আসে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধকালীন অবস্থাতেই মার্কেট কিন্তু আবার নতুন হাই বানায়, যেটা 62,000। এটা হচ্ছে ইন্ডিয়ান সেন্সেক্সের ইন্ডেক্স। এবার আপনাদেরকে একটা জিডিপি ডেটা দেখাই, যদিও আমি জিডিপির ডিটেলস ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এখানে দেখুন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জিডিপি গ্রোথ 2001 to 2025। আমি স্ক্রিনের মধ্যে আপনাকে দেখাচ্ছি প্রত্যেক 5 বছরের গ্যাপে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ স্টোরি। দেখুন 2005-এ না, আগে আপনাকে দেখাই 2000 আমাদের জিডিপি ছিল 23 লাখ করোড়। ঠিক 5 বছর পরে এসে দাঁড়ালো 36 লাখ করোড়। ঠিক আবার 5 বছর পরে এসে দাঁড়ালো 2010 সালে 76 লাখ করোড়। ঠিক 2015-তে গ্রাফ দেখতে পাচ্ছেন বেড়ে দাঁড়িয়েছে 137 লাখ করোড়। 2020-তে এসে দাঁড়িয়েছে ডেটা 198 লাখ করোড়, এবং 2025-এ ইন্ডিয়ান জিডিপি এসে দাঁড়িয়েছে 358 লাখ করোড়। মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি কিভাবে বাড়তে চলেছে। আচ্ছা দেখুন তো, আপনাদেরকে একটা স্ক্রিনে একটা গ্রাফ দেখায়, যেটা ইউএস এর 125 বছরের গ্রাফ। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 1915 থেকে আপ টু 2026 পর্যন্ত ইউএস এর ইন্ডেক্সের গ্রাফ। এর মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে, যত রকম আমি কেস স্টাডি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটি ঘটনায় ঘটেছে। কিন্তু আলটিমেট ইউএস এর ইন্ডেক্স বাড়তে বাড়তে দেখুন কিভাবে বাড়তে 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 ওপর দিকে উঠছে। এইভাবে ওপর দিকে উঠতে উঠতে 2081 সাল, 1993, 1995, 2005, এইভাবে বাড়তে বাড়তে দেখুন ইন্ডেক্স আপনার আজকের জায়গাতে এসে দাঁড়িয়েছে 46,677.85। আজ 14 মার্চ আমি যখন ভিডিওটি শুটিং করছি। আচ্ছা এইখান থেকে একটা ডিসিশন নেওয়া যেতে পারে। কি ডিসিশন বলুন তো? আচ্ছা ডিসিশনটা নেওয়ার আগে আমি আপনাকে একবার ইন্ডিয়ান চার্টটা দেখাই, তারপর ডিসিশনটা নেব। এরপর আপনাদেরকে একটা গ্রাফ দেখাই, যেটা বিএসসি সেন্সেক্স, আমাদের ইন্ডিয়ার সেন্সেক্সের গ্রাফ। দেখুন এখানে হয়তো এটা খুব ছোট্ট করে আমরা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি বোঝাবার। সেন্সেক্স শুরু হয়েছিল 100 থেকে, এবং বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে দিয়েও সেন্সেক্সকে আপনারা দেখতে পাচ্ছেন আলটিমেট 85,000 অল টাইম হাই বানিয়ে এখন আমরা 75,000-এর কাছাকাছি ইন্ডেক্সে এসে পৌঁছেছি। এখানে আমি আপনাদের কেস স্টাডির মধ্যে যতগুলো জিনিস দেখিয়েছি, তার মধ্যে 2008 যেটা ওয়ার্ল্ড ওয়াইজ মানে মান্দা হয়েছিল, সেটার আমি আপনাকে গ্রাফ দেখাইনি। এখানে দেখুন এইরকম লেভেল থেকে মার্কেট কারেকশন হয়, 21,000 লেভেল থেকে 8,000 লেভেল পর্যন্ত সেন্সেক্স চলে আসে। কোভিড-19 2020 সালে জাস্ট 35,000 থেকে সেন্সেক্স চলে আসে আপনার 20,000-এর নিচে। কিন্তু তা সত্ত্বেও মার্কেট কিন্তু আবার বাড়তে বাড়তে অল টাইম হাই বানিয়েছে। এই দুটি গ্রাফ থেকে আমি একটি সিদ্ধান্ত নিতে পারি। দেখুন আমার সিদ্ধান্ত আপনাদের সাথে ম্যাচ করছে কিনা। সিদ্ধান্তটি হলো যে যতগুলো কারেকশন আজ পর্যন্ত দেখলাম, প্রত্যেকটা কারেকশনই কিন্তু টেম্পোরারি, কিন্তু গ্রোথ ইজ পার্মানেন্ট। মানে সিদ্ধান্ত যদি এক লাইনে বলতে চাই, তাহলে মার্কেটের কারেকশন ইজ অলওয়েজ টেম্পোরারি এবং গ্রোথ ইজ পার্মানেন্ট। টেম্পোরারি বলতে 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, 3 বছর হতে পারে, তার বেশি হতে পারে। কিন্তু গ্রোথ যদি দেখতে চান, তাহলে 20 বছর, 30 বছর, 40 বছরের গ্রোথ যদি দেখেন, তাহলে সবসময় দেখতে পাবেন গ্রোথ ইজ পার্মানেন্ট। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং শেয়ার ব্রোকার হিসেবে অ্যাকচুয়ালি কি আমার মেন পারপাসটা হলো আপনাদেরকে একটা দিশা দেখানো। যারা শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তারা যদি আমার কথাগুলো মন দিয়ে শোনেন এবং ফলো করেন, আমি শিওর যে আপনারা একটা দিশা খুঁজে পাবেন। আচ্ছা বলুন তো, আমরা যারা স্টক মার্কেট থেকে লস করি, তারা কেন লস করি? আমরা কি আদৌ মার্কেটের কারণে লস করি? আমার তো মনে হয় না। আমরা অসময়ে বেশি দামে শেয়ারে কিনে ফেলি না বুঝে। আবার এমন সময় গেছে আমরা ইমোশনকে কন্ট্রোল করতে পারি না বলে হট করে তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে যাই। সেই জন্যই কিন্তু আমরা মার্কেটে লস করি। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়াতে কি হতে চলেছে যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। ঘটনা ঘটবেই, কিন্তু যদি খুব ভালো করে যদি ভাবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কি ডিসিশন নেব, সেটার উপরেই কিন্তু আমাদের আউটকাম হবে। অর্থাৎ আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখবেন মার্কেট যখন নিচের দিকে যায়,
তখন অনেকের কাছে অপরচুনিটি বলে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম টু বাই। আবার অনেকে ভাবে যে না, একবার প্রফিট বুকিং করে বেরিয়ে যায়, কিংবা লস থাকলেও লস বুক করে নেয়। আউটকাম ঠিক 2 বছর 3 বছর পর দেখা যায় যে মার্কেট হয়তো বেড়েই গেছে, যেটা আপনাদের সামনে আমি প্রায় 100 বছরের ডাউজনের এবং 30 বছরের সেন্সেক্সের হিস্ট্রি দেখিয়েছি। ডিসিশন কিন্তু আপনার, কারণ টাকা আপনার, প্রফিট আপনার, লস আপনার। আমি শুধু আপনাকে একটা দিশা দেখাচ্ছি। এখানে কিন্তু আমার কথা অনুযায়ী আপনি বাই বা সেল করবেন না। আমি আগেই আপনাদেরকে বলেছি, মানুষ কোনোদিন পার্মানেন্ট বিনাশের দিকে যায় না, সবসময় পুনর্নির্মাণের চেষ্টা করে, এবং যখন পুনর্নির্মাণ করে তখন আরো মজবুতভাবে হয়। ইকোনমি সবাইকার জন্য সমান। একবার ভেবে দেখুন তো, এই ইকোনমিতেই কেউ প্রতিদিন 100 টাকা রোজগার করে, আবার কেউ 1 কোটি টাকা রোজগার করে। কিন্তু কেন? কারণটা জানেন? কারণটা হচ্ছে প্রসেস। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলা হয়, ধরুন আমরা 5 জন আছি, আমাদের 5 জনকে যদি সেম কোয়ান্টিটির চা, চিনি এবং দুধ দেওয়া হয়, একই কোয়ালিটির চাও থাকবে, দুধও থাকবে, চিনিও থাকবে, একই পরিমাণ থাকবে। এবার যদি আমাদেরকে বলা হয় যে প্রত্যেককে চা বানাতে, যদি আমরা 5 জন চা বানাই, তাহলে দেখবেন 5 জনের চায়ের টেস্টও কিন্তু আলাদা আলাদা হলো, যদিও চা পাতি একই কোয়ালিটি থাকা সত্ত্বেও। তার কারণ কতক্ষণ চা পাতা আমি ফুটিয়েছি, কতটা দুধ দিয়েছি, কতটা জল দিয়েছি, দুধের পরিমাণ, জলের পরিমাণ কারুকার একটু যদি ওপর নিচ করে, চা পাতির পরিমাণ যদি একটু ওপর নিচ করে, তাহলে তার চায়ের টেস্টও আলাদা হয়ে যায়। তার মানে আমি বলতে চাইছি, এভরিথিং ইজ প্রসেস। কি প্রসেসে আপনি যাচ্ছেন তার উপর আপনার নির্ভর করবে আপনার রেজাল্ট। আপনাদেরকে একটি গল্পের ছলে বোঝাতে চেষ্টা করব, আমরা মার্কেট থেকে সব জানা সত্ত্বেও কেন প্রফিট করতে সবসময় সক্ষম হই না। ধরুন আমরা জানি যে মার্কেটে যখন হাই থাকে তখন মার্কেটে একবার প্রফিট বুকিং করা উচিত, কিন্তু আমরা করি না। আবার আমরা এটাও জানি যে যখন মার্কেট কারেকশন হয় তখন মার্কেটে টাকা ইনভেস্ট করা উচিত, কিন্তু আমরা সেটাও করি না। আমাদের এই থিঙ্কিংটাকে কে কন্ট্রোল করে জানেন? আমাদের ইমোশন। যেমন ধরুন, উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলি, আমরা সবাই জানি যে সকালবেলা যদি আমি মর্নিং ওয়াক করি তাহলে হয়তো আমার স্বাস্থ্য খুব ভালো থাকবে। এর মধ্যে অনেকেই আছেন যারা রাতেবেলাতে ঠিক ঘুমোর আগে ডিসিশন নিলেন যে আমি কাল সকালবেলাতে মর্নিং ওয়াক করতে যাব, ভোর 5টায় অ্যালার্ম দিলেন। ঠিক পরের দিন সকালবেলাতে যখন ভোর 5টা বাজলো, তখন দেখা গেল যে উনি সুইচ স্মুচ করে, মানে মোবাইলে স্টপ করে আবার ঘুমোতে শুরু করলেন। বলুন তো দেখি, এটা কেন হয়? এটা আমারও মাঝে মাঝে আমার ক্ষেত্রে হয়েছে, আমি জানি না আপনাদের ক্ষেত্রে হয়েছে কিনা, বাট অনেকের ক্ষেত্রে হয়েছে, এটা তো সত্যি। কারণটা যদি একটু বিশ্লেষণ করে দেখেন, আমরা যখন কোনো ডিসিশন নিই, সেই ডিসিশনটা আমরা সবসময় অনেক সময় ঠিক নিয়ে থাকি। আমাদের ইমোশন আমাদের ওই ডিসিশনটাকে করতে দেয়। এই ঘুমের সময়তেই দেখুন না, রাতেবেলা ডিসিশন নিলাম কাল সকালবেলাতে মর্নিং ওয়াক করতে যাব, আর আমার ইমোশন সকালবেলা আমাকে বলল কি দরকার, সুন্দর তো শুয়ে আছিস, আরাম দরকার, ঘুমিয়েই থাক। তাই আমি সেই ডিসিশনটাই নিয়ে নিলাম। ঠিক এইভাবে যখন আমি ডিসিশন নিই যে মার্কেট পড়লে আমি কিনবো, তখন আমার ইমোশন আমাকে সাবধান করে আরো করতে পারে। আবার যখন আমার মার্কেট বেড়ে যায়, আমি যখন ভাবি এখন প্রফিট বুকিং করা উচিত, তখন আমার ইমোশন আমাকে কন্ট্রোল করে, না এখন বিক্রি করা উচিত নয়, আরো প্রফিট হবে। এই গ্রিড আর ফেয়ার, এই দুটোই না আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, এবং এর জন্য আমরা স্টক মার্কেট থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না অনেক সময়। ইতিহাস সাক্ষী আছে, দুনিয়া চেঞ্জ হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়েছে, অত্যাধুনিক ব্যবস্থা এসেছে, কিন্তু মানুষের ফিলিংস কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। কেন বললাম বলুন তো ইতিহাস সাক্ষী আছে? আমি একটু পুরোনো দিনের মহাভারতের কথা বলতে চাই। তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা বলি। আপনাকে ফিলিংসকে কন্ট্রোল করার জন্য দরকার আপনার একজন মেন্টর, মানে গুরু, যিনি আপনার পাশে থাকবেন এবং আপনাকে পরিচালনা করবেন আপনার ফিলিংসকে কন্ট্রোল করার জন্য। এমন নয় এরকম অ্যাডভাইজার আপনার দরকার নেই যে আপনাকে বলবে কোন জিনিসটা কেনা উচিত, কোন জিনিসটা বেচা উচিত। এরকম অ্যাডভাইজারও দরকার নেই যে আপনাকে বলবে যে যুদ্ধ কবে ঠিক হয়ে যাবে, কেন যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণ কি। এরকমও অ্যাডভাইজার আপনাকে দরকার নেই যে আপনাকে অ্যাডভাইস দেবে যে এই মুহূর্তে আপনি কোন শেয়ারটা বা কোন মিউচুয়াল ফান্ডটা কিনলে আপনি ভবিষ্যতে বেশি প্রফিট পাবেন। আপনার দরকার একজন এমন মেন্টর বা গুরু যে আপনার পাশে থাকলে আপনার ফিলিংসকে কন্ট্রোল করতে সুবিধা দেবে মানে সাহায্য করবে, মানে আপনার যে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে। এবার একটা ঘটনা বলি, মহাভারতের যুদ্ধের ঘটনা। আচ্ছা বলুন তো, মহাভারতের যুদ্ধে অর্জুন কৃষ্ণকে গুরু হিসেবে মেনেছিল। আমরা তো জানি যে সব থেকে বড় তীর যদি ছুটতে পারে, মানে তীর ধনুক ছুটতে পারে,
তাহলে হচ্ছে কি সেটা ছিল অর্জুন মহাভারতে। সে যে কোনো কাউকে তীর দিয়ে বধ করতে পারত, কিন্তু কেন সে কৃষ্ণকে গুরু হিসেবে মেনেছিল বা পাশে রেখেছিল? চলুন একটু ব্যাখ্যা করে দেখা যাক। কথায় বলতে গেলে সবচেয়ে বড় ধনুর্ধর ছিল অর্জুন। কোনো দরকার ছিল না কৃষ্ণকে পাশে রাখার যুদ্ধের সময়। যুদ্ধের সামনে যখন সে তার দাদা বিশ্বকে সামনে দেখলেন, সে নার্ভাস ফিল করলেন। কৃষ্ণকে বলে উঠল, আমি যুদ্ধ করতে পারবো না। যে দাদা আমাকে কোলে করে মানুষ করেছে তাকে আমি কি করে তীরবদ্ধ করব? আমি যুদ্ধ করতে চাই না, আমার রাজ্যের কোনো দরকার নেই। কৃষ্ণ তখন এমন ওকে পরামর্শ দেয় যে অর্জুন তার দাদাকে 90 বছরের বৃদ্ধকে তীরবিদ্ধ করে। অর্জুন কৃষ্ণকে পাশে যুদ্ধের সময় এই কারণে রেখেছিলেন কারণ অর্জুনও জানতেন তার মধ্যেও একটা ফিলিংস কাজ করে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত উনি নাও নিতে পারেন। মহাভারতের যুদ্ধে অর্জুন কৃষ্ণকে গুরু হিসেবে মেনেছিলেন কারণ কৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু, উপদেষ্টা এবং পরামর্শদাতা। কৃষ্ণ অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন, যা অর্জুনকে যুদ্ধের সময় তার কর্তব্য পালন করতে সাহায্য করেছিল। কৃষ্ণকে গুরু হিসেবে মেনে অর্জুন তার সন্দেহ এবং ভয় দূর করতে পেরেছিল। কৃষ্ণের শিক্ষা অর্জুনকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করেছিল এবং তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দিতে চাই যে আপনারা আপনার পাশে একজন সঠিক অ্যাডভাইজার রাখুন, যে আপনাকে আপনার ইমোশনকে কন্ট্রোল করবে। আমরা মানুষ, আমরা ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হই। আমাদের ফিলিংসকে কন্ট্রোল করা খুব অসাধ্য, তাই আমাদের পাশে একজনকে দরকার। দেখুন, অনেক কথা বললাম, এবার লাস্ট ক্যালকুলেশনের দিকে আসা যাক। ক্যালকুলেশন করে যদি আপনাদেরকে বোঝাতে চাই, দেখুন আমি আপনাকে আবার বলছি, মার্কেট বাড়বে কি বাড়বে না সেটা আমার হাতে নেই। মার্কেট কবে বাড়বে, কোন লেভেল থেকে বাড়বে সেটা আমি জানি না। তবে এটা আমি জানি যে আমি যে ডিসিশন নেব তার উপর আমার আউটকাম হবে। আর আমার এই ভিডিও আমি যত রকমের প্রেজেন্টেশন আপনাকে দেখালাম, আমার মনে হয় আপনাকে ডিসিশন নিতে সুবিধে দেবে। একটা মুদ্রা কথা আপনাকে বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। আচ্ছা বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার আগামী দিনে খরচা বাড়বে না কমবে, অবশ্যই আপনার অ্যান্সার হবে আমার খরচা বাড়বে। আচ্ছা বলুন তো, আপনার খরচা যদি বাড়ে তাহলে বিজনেসম্যানদের ইনকাম বাড়বে, এটা তো মুদ্রা কথা। কোন বিজনেসম্যানের ইনকাম বাড়বে সেটা বড় কথা। ইকোনমিতে টোটাল বিজনেসম্যানের ইনকাম বাড়বে। বিজনেসম্যানের ইনকাম যদি বাড়ে তাহলে আপনি জেনে রাখবেন মার্কেটে ইপিএস বাড়বে, মানে আর্নিং পার শেয়ার। আর যদি আর্নিং পার শেয়ার বাড়ে তাহলে আপনার পি রেশিও কমার কথা, মানে হচ্ছে পি রেশিও মানে যেটাকে বলে প্রাইস টু আর্নিং। আমি আমাদের নেক্সট ভিডিওতে প্রাইস টু আর্নিং, আর্নিং পার শেয়ার কিভাবে মার্কেটকে বাড়াতে কমাতে সাহায্য করে এর ডিটেলস আলোচনা করব। আর যদি আপনার দেখেন ইপিএস বাড়ছে, মার্কেটের প্রফিট বাড়ছে, তাহলে আপনার জিডিপি বাড়বে। আমি জিডিপি নিয়েও ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, জিডিপি কিভাবে বাড়ে কমে, কিভাবে মার্কেটকে বাড়াতে কমাতে সাহায্য করে। যদি দেখি জিডিপি বাড়ছে, ব্যবসায়ীদের ইনকাম বাড়ছে, আমার খরচা বাড়ছে, আর্নিং পার শেয়ার বাড়ছে, পি রেশিও কমছে, তাহলে অটোমেটিক শেয়ারের দাম বাড়বে, মানে ইন্ডেক্স বাড়বে। এটাই তো বোঝা খুব সহজভাবে দেখছি, এটার থেকে তো আর বড় কিছু নেই। তবে হ্যাঁ, লাস্ট যে কথা যেটা আপনাকে বলবো, ধরুন আমি এখন অফিসে বসে শুটিং করছি, এবার আমি বাড়ি যাবো। আমার বাড়ি এখান থেকে 7 কিলোমিটার। আমার উদ্দেশ্য হলো বাড়িতে পৌঁছানো। কত স্পিডে গাড়ি চালিয়ে আমি পৌঁছাবো সেটা আমার উদ্দেশ্য না। কোনো সময় আমাকে সিগন্যালে দাঁড়াতে হবে, আবার কোনো সময়তে গাড়ি 40 কিলোমিটার স্পিডে যাবে, আবার কোনো সময় 60 কিলোমিটার স্পিডে যাবে। যদি আমার গন্তব্য ঠিক থাকে তাহলে আমি সঠিক জায়গাতে গিয়ে পৌঁছাবো। কত সময়ে পৌঁছাবো সেটা বড় কথা নয়, আপনার গন্তব্যটা ঠিক করতে হবে। তাই মার্কেটে আপনি কত রিটার্ন পেলেন ভাবার দরকার নেই, কোন লক্ষ্যে আপনি পৌঁছতে চান সময়ের জন্য একটু ওয়েট করুন। যদি ডিসিশন নিতে ভুল করেন, অ্যাজ এ রেজাল্ট ইউ আর আনএবল টু আর্ন মানি ফ্রম দ্য স্টক মার্কেট। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলি, নেক্সট ভিডিও আমি যেটা আপলোড করব, হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ আর্জেন্ট, খুব ভালো ভিডিও হবে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখবেন, ভালো লাগবে। আরেকটা আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই যে আপনারা এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আমার ভিডিও দেখলেন, যদি মনে হয়ে থাকে সত্যি আপনার ভিডিওটি আপনার জন্য কিছু পজিটিভ সেন্স দেবে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং নিচের যে বেল আইকন, সেখানে বেল আইকনে প্রেস করুন। যদি আপনি মনে করেন যে এটা সত্যিকারের সাবস্ক্রিপশন করা খুব আর্জেন্ট, তাহলে এখনই করুন। আর যদি মনে করছেন এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা পরেও করতে পারবেন। নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট এবং আর্জেন্স কোন কাজটা
সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, ভালো থাকবেন।